জাতিসংঘ অধিবেশন শেষে রাতে দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সফরে অংশ নেন 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে। সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় মূল হত্যা সহ আরো 2 জন গ্রেফতার। জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার। আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার। উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই। তলিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল, দুর্ভোগে লাখো মানুষ। এবং চাঁদপুরে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত প্রধান শিক্ষক। আত্মগোপনে অনেকে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, তদন্ত করে ব্যবস্থা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত 9:30টার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হন তিনি। নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফ্লাইটটি 29 সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। অধিবেশনের ফাঁকে সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। গত 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান তিনি। বাংলাদেশের অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় প্রফেসর ইউনূস বলেন, ফিলিস্তিনের বাস্তবতা শুধু মুসলমানদের জন্য নয়, মানব জাতির জন্যই উদ্বেগের। তাই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে আনতে পারে টেকসই শান্তি। শামীমা আক্তারের প্রতিবেদন। বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন আর সংস্থাটির সঙ্গে অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজেন্ডা প্রণয়ন ও বাস্তবায়ন। ভাষণের শুরুতে জুলাই আগস্টে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তনের কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে পুরো দেশ একনায়কতন্ত্রের নিপীড়ন, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার অভিপ্রায় কোনো উচ্চাভিলাষ নয়, বরং এটা সকলের নিশ্চিত প্রাপ্য। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, ছাত্র আন্দোলনে প্রায় 800-র বেশি মানুষ জীবন হারিয়েছে। বলেন, বাংলাদেশের মানুষের অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে শক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে জানান, তরুণরাই দেশের আপাময় জনসাধারণের সাথে একমত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন তার হাতে। পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। বিশ্ব দরবারে মানুষের মৌলিক অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। জানান, দেশ সংস্কারে নেওয়া উদ্যোগ যেন টেকসই ও দীর্ঘমেয়াদী হয় তা নিশ্চিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দায়িত্বভার গ্রহণের 2 সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক
সহযোগিতা জোরদার করতে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত ৪৩টি দেশের ৬৩টি শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। প্রতি বছর বাংলাদেশের ২৫ লাখ তরুণ তরুণী শ্রমবাজারে যুক্ত হচ্ছে জানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ যেন মানুষের কর্মক্ষেত্র সংকুচিত না করে সে বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনিদের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য উদ্বেগের বলে উল্লেখ করেন তিনি। অবিলম্বে যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রী তত্ত্বের বাস্তবায়নের আহ্বান জানান প্রফেসর ইউনূস। নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য প্রার্থনা করেন ডক্টর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। সভার আয়োজন করে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে মন্তব্য করে তাদের অপসারণে পদক্ষেপের দাবি জানান ফারুক। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না? কেন তার সকল মামলা প্রত্যাহার করা হচ্ছে না? সরকারের কাছে আজকে বুজুর্গানের কাছে থেকে আপনার জন্য দোয়া করবো, আপনি তারেক রহমানকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। গাজীপুরের কোনাবাড়িতে চলছে বিএনপির শ্রমিক সমাবেশ। সেখানে আছে সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে। নিয়াজ, বিএনপি সমাবেশ কি শুরু হয়েছে কিনা বা কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, আপনি যেমনটি বলেছিলেন, আসলে গাজীপুর এই যে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠ, এটি আসলে শ্রমিক গার্মেন্টস শ্রমিকদের যে অসন্তোষ হয়েছিল এবং কিছু বিশৃঙ্খলা ঘটেছিল তাদের আসলে প্রতিবাদে কিন্তু আপনার আজকের এই শ্রমিক সমাবেশে ডাক দিয়েছিলেন গাজীপুর জেলা এবং মহানগর বিএনপি। আপনারা যদিও বেলা 2টার দিকে আসলে এই সমাবেশ শুরু কথা থাকলেও 2টার ঠিক আপনার কিছুক্ষণ আগে থেকেই কিন্তু আসলে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু আসলে বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা এখানে রয়েছেন। পাশাপাশি কিন্তু শ্রমিক জনতাও কিন্তু আসলে তাদের সাথে একত্রতা ঘোষণা করে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। এবং আপনারা যদি একটু বলি, দেখাই ক্যামেরার মাধ্যমে, যে আসলে এখন কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য তারা কিন্তু আসলে মঞ্চে এসেছেন এবং বিএনপির যে মহাসচিব, আজকে যে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এখানে ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে আসলে এই গাজীপুর যে আপনার কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠ, এটি কিন্তু আসলে বর্তমানে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং কিন্তু প্রচুর জনসমাগম কিন্তু এই মুহূর্তে আসলে। এবং সেই সাথে কিন্তু বলতে চাই যে এইখানে যে শ্রমিক জনতা রয়েছে তারা কিন্তু শ্রমিক দলের পক্ষ থেকে কিন্তু বক্তব্য দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে যারা আসলে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি বিপদে করছে বা স্বৈরাচারী শেখ হাসিনার যারা আপনার দোসর রয়েছে তারা আসলে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করছে। এবং গার্মেন্টস শিল্প এবং ঔষধ শিল্প, যেটি আসলে আপনারা আমাদের দেশের জন্য একটা সম্ভাবনাময়, এটা আপনার সম্ভাবনাময় একটি আপনার প্রতিষ্ঠান এগুলো, এবং এগুলো কিন্তু আপনার হলো যে যাতে ধ্বংসের মধ্যে না যায় সেক্ষেত্রে কিন্তু আসলে তারা আজকে এই প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছে। এবং এই প্রতিবাদ সমাবেশ থেকে তারা আহ্বান করবে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং ফ্যাসিস্ট সরকারের যারা দোসর রয়েছে
তারা যেন এই শিল্পকে যেন কোনো ধরনের কোনো আপনার ক্ষতির সম্মুখীন না করে নিয়ে যেতে পারে, সেই দাবি তারা আজকে আসলে জানাবেন, এমনটি কিন্তু আসলে আপনারা তারা বলেছেন। এবং এই কিছুক্ষণ পরেই কিন্তু এই সমাবেশের যারা প্রধান অতিথি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা স্থায়ী কমিটির সদস্য, তারাও বক্তব্য রাখবেন এবং তারাও আসলে জানাবেন এই শ্রমিক যে অসন্তোষ ঘটছে বেশ কিছুদিন ধরেই, এবং যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার কারণে আসলে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল, সেটি যাতে আর না ঘটে এবং এই অন্তর্বর্তী সরকারকে তারা পাশাপাশি সহযোগিতা করবে, সেইটির দাবি কিন্তু আজকে তারা জানাবেন এবং সেই আহ্বান শ্রমিকদের জানাবেন। এই বর্তমানে কিন্তু এই মাঠে কিন্তু প্রায় প্রচুর কিন্তু আপনার জনসমাগম রয়েছে এবং খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু তারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন, সেই সাথে ব্যানার, ফেস্টুন এবং আপনার আর যেগুলো বিভিন্ন রঙের ক্যাপ করে কিন্তু তারা আসলে। এই ছিল আমার কাছে গাজীপুর কোনাবাড়ী ডিগ্রি কলেজের মাঠ থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন জাতির চেতনাকে ধারণ করেন, ২৪ বিপ্লবের চেতনাকে যেন ধারণ করে, তারা যেন জাতির প্রত্যাশা পূরণ করতে পারে। শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি কথা বলেন। এদিন দুপুরে নড়াইল জেলা জামায়াতের রুকন সম্মেলনে অংশ নেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিভিন্ন দপ্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের সরানো সহ প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় জামায়াত সেক্রেটারি বলেন, এখনো সচিবালয় থেকে শুরু করে সব জায়গাতেই আওয়ামী দোসররা বসে আছে, তাদেরকে দেশের জনগণ বরদাস্ত করবে না। আপনি নির্বাচন কমিশন সংস্কার করুন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, অর্থনীতি, শিক্ষা, মৌলিক যে সমস্ত রাষ্ট্রযন্ত্রে 15 বছরের জঞ্জাল বসা বেঁধেছে, এগুলোকে সাফ করে রিফর্ম করে আপনি দ্রুততম সময়ে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোর 5টার দিকে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন চকরিয়া ডুলহাজরার ডাকাত নাসির উদ্দিন এবং সহযোগী ডাকাত এনাম। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনেই হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানানো হয় র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। দেখছেন দেশ জনপদ সংবাদ। টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদ সীমা ছুঁই ছুঁই, তলিয়ে গেছে লালমনিরহাটের নিম্নাঞ্চল, চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার কমপক্ষে 10,000 হেক্টর আমন ধান সহ সবজি ক্ষেত। টানা বর্ষণে পানি বেড়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছে 20,000-এর বেশি পরিবার। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে বিভিন্ন নদ নদীতে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছে 20,000-এর বেশি পরিবার। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, ডুবে গেছে 2,000 বিঘার উপরে কৃষকের প্রধান ফসল মাসকলাই সহ কয়েক জাতের ফসল। যত ক্ষেত মেতা সবকিছু ডুবে গেছে, বাড়ির সাইডও মনে করেন যে পানি। বন্যাতে ডুবে ভাসে গেছি, এই তো আমাদের বাড়ি ভাসে গেছে, যেগুলো আমাদের বাড়ি নদীতে ভাসে গেছে। খুব অসুবিধা। ভুক্তভোগীদের অভিযোগ, এমন দুর্যোগের সময়েও পাশে পাননি প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের। বন্যার পরিস্থিতি খুব খারাপ, আমাদের এখানে কোনো লোক যোগাযোগ নাই, মেম্বার চেয়ারম্যান। আমরা অনেক সমস্যার মধ্যে আছি, এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা কোনোভাবে আমরা পাইনি।
লালমনিরহাটে টানা বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে নিম্নাঞ্চলে, তলিয়ে গেছে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার কমপক্ষে 10,000 হেক্টর আমন ধান সহ সবজি ক্ষেত। আর বৃষ্টি অব্যাহত থাকায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শহর অঞ্চলের যে রবি শস্য ছিল পানির নিচে, নদীর আশেপাশে যে আমন ধান গাছ ছিল, আমন ধান কিন্তু পানিতে ডুবে গেছে। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন যে খেটে খাওয়া মানুষের জন্য প্রচন্ড অসুবিধা। আমাদের যে গরু ছাগলের ঘাস এনে খাওয়াবো এ ব্যবস্থাও হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে আমন ধানগুলো যেগুলো ডুবে গেছে সেগুলো পছন্দ ধরার কিছু একটা আশঙ্কা দেখা যাচ্ছে। টানা বর্ষণে পানি বেড়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। পানি আরও বাড়লে ক্ষতির মুখে পড়তে পারে মৌসুমী ফসল। আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 4 দিন থেকে ঝড়ি হইতেছে, আমরা ব্যবসায়িক মানুষ, ব্যবসা করতে পারতেছি না। খেটে খাওয়া মানুষ বের হতে পারতেছে না, তাদের খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়েও টানা বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মৌসুমী ফসল। ভেসে গেছে মাছের ঘের, প্লাবিত ঘরবাড়িও। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাটে 4 দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাধারণের ভোগান্তি কতটা বেড়েছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আসলে গত 4 দিনে যে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কিন্তু তিস্তা সহ লালমনিরহাটের ছোট ছোট যে নদীগুলো রয়েছে সবগুলো নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তিস্তা যে চরাঞ্চল রয়েছে এবং তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে কিন্তু পানি প্রবেশ করে আসলে মানুষের ভোগান্তির সৃষ্টি করেছে। এছাড়া তিস্তা যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অন্তত 10,000 হেক্টর জমির কিন্তু আমন সহ নানা জাতের সবজির ক্ষেত তলিয়ে গিয়েছে। আমরা লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় কিন্তু আসলে এই তিস্তার পানি অপরিবর্তিত থাকবে এবং অনেক সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। তাছাড়া কিন্তু 24 ঘন্টার পর যে 2 দিন থাকবে সেই 2 দিন কিন্তু আসলে তিস্তার পানি আসলে কমতে পারে। এর আগে আসলে তিস্তার পানি কমার আসলে তেমন কোনো সম্ভাবনা নেই। আরেকটি বিষয় হচ্ছে লালমনিরহাটের যে সদর উপজেলার রাজপুর এবং কালমাটি, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি এবং কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার তিস্তা নদী তীরবর্তী এলাকার আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি। আমরা এসব এলাকার বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই কয়েকটি ইউনিয়নে কিন্তু অন্তত 10,000 মানুষ কিন্তু এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে এবং সকাল থেকে তিস্তার পানি খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার কারণে গত 3 দিনের যে বৃষ্টির পানি সেগুলো কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং এর ফলে কিন্তু দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই সকাল থেকে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আসলে মানুষের বাড়িঘরে প্রবেশ করছে এবং যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই দৈনন্দিন কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে তাদের বেগ পেতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে পানি যদি আগামী 24 ঘন্টা সমতল অবস্থায় থাকার 2 দিন পরে যদি পানি কমতে শুরু করে এবং পানি কমার পরে যে ভাঙ্গনটা দেখা দিবে তারা ভাঙ্গন প্রশমনে কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করবে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা কথা বলে দেখেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পানিটি নিম্নাঞ্চলে প্রবেশ করে স্বল্প পরিসরে যে দুর্ভোগের সৃষ্টি করেছে, এই পানির স্থায়িত্ব যদি আসলে বেশি হয় তাহলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পানিবন্দী পরিবারগুলোকে কিন্তু সহায়তা করা হবে। সব মিলিয়ে পানি যদি স্থায়ীভাবে আসলে লালমনিরহাটের নদী চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে আসলে থাকে তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ এবং দুর্ভোগের পরিমাণ আরো বড় হবে। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার এবং অন্যান্য যে নদ নদীর পানি বৃদ্ধি তার সর্বশেষ খবর। ন্যান্সি। জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জামাল বাদশা। একটি রাষ্ট্রের কতটুকু পচন ধরলে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, ভিসি, থানার পুলিশ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের মসজিদের ইমাম পর্যন্ত পদত্যাগ করে পালিয়ে যায়, এমন মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জুরিস্ট ভয়েস জামালপুরের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না বলে মন্তব্য করেন তিনি। পরে ফুল ও ক্রেস্ট দিয়ে মোহাম্মদ তাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। থানা থেকে পুলিশকে চলে যেতে হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে পালাতে হয়, মাদ্রাসা স্কুল কমিটির সভাপতিকে পালাতে হয়, শেষ পর্যন্ত মসজিদের ইমামকে পর্যন্ত পালাতে হয়েছে। একটা দেশকে কি ধরনের পলিউট করা হলে, কতটা দূষিত করা হলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়।
এটা যে কত বড় একটা ভ্রান্তি, এটা যে একটা নষ্ট হয়ে যাওয়ার সমাজের কত বড় একটা ক্ষতি, সেটা বোঝা যায় তাদের এই সমস্ত আচরণ থেকে। দেখছেন দেশ জনপদ সংবাদ। শেখ হাসিনার সরকার পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পদত্যাগের হিড়িক পড়ে। কেউ কেউ চলে যান আত্মগোপনে। চাঁদপুরে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে আসছে না প্রধান শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। শরীফ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। গেল 5ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে পদত্যাগ থেকে দেশ ছাড়িয়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নানা দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পদত্যাগে সোচ্চার হন শিক্ষার্থীরা। এ অবস্থায় জেলায় 14 জন পদত্যাগ করলেও বাকিরা চলে যান আত্মগোপনে। আমাদের প্রধান শিক্ষক একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন জন্য আমরা পদত্যাগ চেয়েছি। উনি এই কলেজে আসার পর এই কলেজে রাজনীতি যুক্ত করছে, উনি ওনার কারণে এই কলেজে রাজনীতি হয়েছে এবং ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়েছে। তাছাড়া আমাদের ক্যাম্পাস আগে রাজনীতি মুক্ত ছিল। তো আমরা চাই না এরকম শিক্ষক, যে আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা চাই। যদিও আত্মগোপনে থাকা শিক্ষকদের দাবি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আমি স্কুলে যাচ্ছি না এটা ঠিক নয়, আমি স্কুলে যেতে পারতেছি না। স্কুলে আমি যাওয়ার পথে যখনই যেতে থাকি তখনই কিছু একটা কিশোর সংঘকে কেউ একজন ব্যবহার করে তাদেরকে দিয়ে আমাকে সবসময় হয়রানি করার চেষ্টা করতেছে, এমনকি তারা গিয়ে আমার রুমে তালা মেরে দেয়। কলেজে যেতে পারি নাই কারণ আমার 5 তারিখের পর আমার বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হওয়ার পর থেকে আমি ভয়ে কয়েকদিন পালিয়েছিলাম। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিয়ম নীতির তোয়াক্কা না করে জড়িয়ে পড়ে দুর্নীতিতে। যারা আমি একজন প্রাক্তন ছাত্র, সাধারণ ছাত্রছাত্রীদের অর্থাৎ এয়ার হাই স্কুলের ভালোর জন্য উনি আসলে ওরকম কোনো মনোনিবেশ করেন নাই। উনি যতগুলো শিক্ষক নিয়োগ দিয়েছে কখনো আমাদেরকে না জানায়, আমাদেরকে অবগত করায় না। উনি ইচ্ছা মতো খামখেয়ালি মতো উনি শিক্ষক নিয়োগ দিয়েছে। এ অবস্থায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধানরা। পরিবারের বাবা না থাকলে তো সেখানে যে ঘাটতিটা হয় ওই ঘাটতি অপূরণীয়, এটা পূরণ হবার নয়। আমরা যতই ভালো চালাই, প্রিন্সিপাল স্যারের মতো করে আমাদের চেয়ে ভালো চালান, এটাই স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যারা পদত্যাগ করেছে তাদের বিষয়টা আসলে আমরা মন্ত্রণালয়কে অবগত করব, যে মন্ত্রণালয় কি সিদ্ধান্ত হয় সেই জন্য অপেক্ষা করব। আর যারা স্কুলে যেতে পারছে না তারা আসলে কি কারণে যেতে পারছে না, ছাত্ররা কি তাদেরকে চাচ্ছে না নাকি তারা নিজেরা যাচ্ছে না, সেটাও আমরা আসলে সরেজমিনে তদন্ত করব। আমি ইতিমধ্যেই আমাদের উপজেলা নির্বাহী অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির চা বাগানের শ্রমিকেরা নিয়মিত কাজ করলেও মজুরি দিতে পারছে না মালিকপক্ষ। প্রায় 1.5 মাস ধরে মজুরি না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে শ্রমিকদের। সামনেই শারদীয় দুর্গাপূজা হওয়ায় উৎসব বোনাস পাবেন কিনা তা নিয়েও শঙ্কায় দিন কাটছে তাদের। সালেইলাহি কুটির পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে চা শিল্প। তবুও নানা কারণে বঞ্চিত চা শ্রমিকরা, এমনকি পাওনা বেতন উদ্ধারেও রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের। মৌলভীবাজারে এনটিসির মালিকানায় রয়েছে 12টি চা বাগান। এতে কাজ করেন অন্তত 10,000 শ্রমিক। সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পরিষদ ভেঙে যাওয়ায় মাত্র 2 সপ্তাহ মজুরি পেয়েছিলেন চা শ্রমিকরা। বাকি টাকা না পাওয়ায় ভীষণ বিপদে তারা। মজুরি না পেলেও কাজে যাচ্ছেন তারা। আসছে দুর্গাপূজা, মালিক পক্ষের কাছে তাদের দাবি পূজার আগে যেন ব্যবস্থা করা হয় মজুরি ও বোনাস, অন্যথায় বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। আমরা ভুকে পিয়াসে কাজ করছি, আমাদের 5 সপ্তাহ হয়ে গেছে, আমাদের কোনো বেতন আমরা পাই না। কেন যে পাচ্ছি না তা জানি না, কিন্তু আমরা কতদিন এই যাবতে চলবো, কষ্ট করে কতদিন আমরা থাকবো বাগানে। বোনাস আসে, বোনাসও দিব কিনা আমরা কোনো সম্ভাবনা নাই, তো আমরা কিভাবে লেরকাবা চালিয়ে চলবো। দোকানপাটে বাক্কি খেতাম, বাক্কিগুলোও বন্ধ করে দিয়েছে। এখন আমরা যেমনে পারি জাল জোর
কাছে যতটুকু আছে সবল ততটুকু খেয়ে আমরা অন্তত পক্ষে চা বাগানটাকে রক্ষা করছি। কাজ তোলো পয়সা না পাই তো আমরা আন্দোলনে যাব। পূজা হয়ে গেছে, বাচ্চা কাছে নিয়ে চলতাম কেমনে, কোনো তো উপায় পায় না, কেউ কিছু উপায় করিয়া দেয় না। এনটিসি কোম্পানি, ন্যাশনালিটি কোম্পানি 12টা বাগান একই দশা, সব বাগান বন্ধ হয়ে গেছে, আমরা পেমেন্ট পাচ্ছি না। চা বাগানের এমন করুণ দশা চললে আন্দোলন সংগ্রাম ঠেকানো যাবে না, হুঁশিয়ারি পঞ্চায়েত প্রধানের। আমাদের কিভাবে কষ্টের দিন যাপন করছি একমাত্র আমরাই জানি। এখন আমরা আর কতদিন ওনাদেরকে বুঝিয়ে রাখবো যে তোমরা নীরব থাকো, আমরা সরকার আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিবে, কোম্পানি আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিবে। সাময়িক অসুবিধা হচ্ছে বলে জানান এই ব্যবস্থাপক, তবে পূজার আগে বিষয়টি সমাধানের চেষ্টা হচ্ছে। এই দেশের প্রেক্ষাপটে আমরা এই আজকে এই সিচুয়েশনে দাঁড়াইছি, ইনশাল্লাহ এটা আমাদের ওভারকাম হয়ে যাবে। আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ রেগুলার থাকবে, তাদের যা যা পাওনা আছে সব এটা পরিশোধ করা হবে। পাত্রখোলা, চাম্পারয়, মাধবপুর চা বাগান সহ 12টি বাগানের শ্রমিকের আয়ের উপর নির্ভর করে 40,000-এর বেশি মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানের পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করেছে বিজিবি। শনিবার দুপুরে সীমান্ত এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া একথা জানান। বিজিবি অধিনায়ক শিবগঞ্জ উপজেলা বালিয়াদিঘি সীমান্ত ও এর আশপাশের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে এরই মধ্যে সীমান্তের টহল বাড়ানো হয়েছে। এ সময় সম্প্রীতি বজায় রাখতেও বিভিন্ন এলাকায় হিন্দু মুসলিমদের নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে বলে জানান তিনি। শিবগঞ্জ এবং বোলাহাট উপজেলার আমাদের বর্ডার থেকে 8 কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি পূজা মণ্ডপ রয়েছে। তো আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরাও এই পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা প্রোভাইড করছি এবং আমাদের টহল প্রতিদিন দিনে এবং রাতে আমাদের টহল পূজা মণ্ডপে যে পূজা মণ্ডপের যারা সভাপতি আছে, কমিটি আছে, তাদের সাথে কথা বলছি। সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর এলাকার সীমান্ত গেট ভেঙে বাংলাদেশে প্রবেশের দায়ে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত 2টায় ভোমরা বন্দরের 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো ভারতের উত্তর 24 পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর এলাকার প্রকাশ সরকার ও দিলু সরকার। বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার গভীর রাতে একটি ভারতীয় পিকআপ ভ্যান ঘোজাডাঙ্গায় ভারতীয় বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী এবং বিজিবির ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। এতে ক্রসিং গেট সহ 3টি রোড ডিভাইডার, একটি মোটরসাইকেল ও একটি ইজি বাইক ক্ষতিগ্রস্ত হয়। ভ্যানটির চালক মদ্যপ অবস্থায় ছিল এবং তাদেরকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারতীয় পিকআপটিকেও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বয়সসীমা শিথিল করে শূন্যপদের বিপরীতে চাকুরি স্থায়ীকরণের দাবিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কর্মরত পিচ রেট কর্মচারী ও লাইন সাহায্যকারীদের কর্মবিরতি চলছে। আন্দোলনে ফরিদপুর জেলার সাথে যোগ দেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15 জেলার শ্রমিকরা। শনিবার সকালে ওজোপাডিকর ফরিদপুর জোনের কার্যালয়ে কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুর জোনের 15টি জেলার কয়েক শত শ্রমিক কর্মবিরতি কর্মসূচি পালন ও বিক্ষোভ করেন। তাদের দাবি, কর্মরত পিচ রেট কর্মচারীরা মাত্র 3 থেকে 6 হাজার টাকা এবং লাইন সাহায্যকারীরা শুধুমাত্র আশ্বাসের ভিত্তিতে বিনা বেতনে দিনের পর দিন কাজ করছেন। 16 লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে 4,000 শ্রমিকের জায়গায় কাজ করছেন মাত্র 485 জন। আন্দোলনকারীরা শ্রমের মূল্য এবং বিদ্যুৎ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগদানের মাধ্যমে সমস্যা ও বৈষম্য দূরীকরণের দাবি জানান। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতিসংঘ অধিবেশন শেষে রাতে দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সফরে অংশ নেন 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে।
সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় মূল হোতা সহ আরো 2 গ্রেফতার, জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, তলিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল, দুর্ভোগে লাখো মানুষ। এবং চাঁদপুরে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত প্রধান শিক্ষক, আত্মগোপনে অনেকে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, তদন্ত করে ব্যবস্থা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।